শোনো, এই যে বেলা 12টা বাজে, তোমার ছোট ভাই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি আর ওর পাতে ভাত দেব না বলে দিলাম। এমন অলস পুরুষ মানুষ আমি জীবনে দেখিনি। কি করব বলো গিন্নি, এই ছেলেটা ছোট থেকেই অমন। আমি মাঠে গেলাম, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এ কথা বলে নরেন মাঠে চলে যায়। আর এদিকে রামু পড়ে পড়ে ঘুমাচ্ছে। রামু, রামু, কি হলো? কি উঠবি না নাকি? জল ঢেলে দেব? তোর দাদা এই গরমে একাই গেছে মাঠে কাজ করতে। আজ কাজে না গেলে পাতে ভাত পড়বে না বলে দিলাম। আরে বৌদি, আর একটু ঘুমোতে দাও। ধুর, ভালোই লাগে না। তারপর রামু ঘুম থেকে উঠে পড়ে আর তার বৌদিকে খেতে দিতে বলে। বৌদি, খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। কোনো খাবার নেই, নিজে রোজগার করে এনে তবেই খাবি। সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা। খেতে দিবে কিনা? না, দেব না, যখন বলেছি দেব না। রামু রাগ করে চলে যায়। আর বাজারের একটি দোকানে গিয়ে বসে। কিরে রামু, এসেছিস থেকে একটাও কথা বলিস না। কি হয়েছে বলতো? দেখে তো মনে হচ্ছে মন মেজাজ খারাপ। বাড়িতে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা তো হবেই, সারাদিন শুধু ঘুরে বেড়াস যে। তোর দাদার কাছে জমির ভাগ চাইতে পারিস না? এই তো তুই ঠিক বলেছিস। আমরা তো দুই ভাই, বাবার জমিতে তো আমারও সমান ভাগ। চল তো গণেশ দাদার কাছে যাই। রোজ রোজ বৌদির এমন কথা শুনতে আর ভালো লাগছে না। এরপর রামু আর গণেশ চলে যায় মাঠে। গিয়ে দেখে তার দাদা জমিতে কাজ করছে। দাদা, ও দাদা। কিরে রামু, তুই হঠাৎ মাঠে এলি? কোনো সমস্যা হয়েছে? না দাদা, তোমার সাথে জরুরি কথা আছে, তাই বলতে এসেছি। জরুরি কথা? তা বাড়িতে বলবি, মাঠে কেন? যা, বাড়িতে যা। না দাদা, এখনই বলতে হবে। বল, কি বলবি? দাদা, তুমি আমার জমির ভাগ আমাকে দিয়ে দাও। আমি নিজে সেগুলোতে ফসল ফলাবো। তা তো একদিন দিতেই হবে, তবে একটা শর্ত আছে। তুই যদি কুয়োতলার জমিতে চাষ করতে পারিস, তাহলেই তুই তোর জমির ভাগ পাবি। ঠিক আছে। এ কথা বলে রামু চলে যায় কুয়োতলার জমিতে। আর কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। আর তখনই সেখানে নরেন চলে আসে। কি রে, এভাবে কোদাল ব্যবহার না করে হাল আনতে পারতি তো, পরিশ্রম কম হতো। এইটুকু জমি, এই তো হয়ে গেছে। এ আর কি পরিশ্রমের কাজ? জমি প্রস্তুত করে রামু সে জমিতে মরিচ বীজ রোপণ করে। আর কিছুদিন যাওয়ার পর দেখেছিস গণেশ, কি সুন্দর মরিচ ধরেছে। দাদা ভেবেছিল আমি পারবো না। শোন,
এই গাছগুলোতে এখন জল দিতে হবে। অনুর্বর জমি শেষের ব্যবস্থা নেই। জমির ভাগ যাওয়ার ভয়ে তোকে এই জমিতে ফসল ফলাতে বলেছে। দাঁড়া, আমি কুয়ো থেকে পানি তুলছি, আর তুই সেই পানি নিয়ে চারা গাছগুলোতে দে। ঘটক মশাই, মেয়েকে আসতে বলুন। বাহ বাহ, চা তো অনেক ভালো হয়েছে। ঘটক মশাই, মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনি পাকা কথা বলুন। তাহলে আগামী সপ্তাহে শুভ কাজ সেরে ফেলা যাক। নরেন রামুর বিয়ের পাকা কথা বলে। আর বাড়িতে চলে আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি গো, মেয়ে দেখতে গেলে যে, কি হলো? মেয়ে অনেক সুন্দর গো, আর কাজেও অনেক ভালো। বিয়ের দিন ঠিকঠাক করে এলাম যে। এ তো অনেক খুশির খবর। শোন গণেশ, মরিচ বিক্রি করে তো অনেক টাকা পেয়েছি। এগুলো সব দাদাকে দিতে হবে। দাদাকে বোঝাতে হবে আমি পেরেছি, আর ঠিক পারবো। দাদা, এই নাও টাকা। কিরে রামু, এতগুলো টাকা কোথায় পেলি তুই? দাদা, এগুলো ফসলের টাকা। তুমি আমাকে কুয়োতলার জমি দিয়েছিলে। সেই কুয়োতলার জমিতে আমি মরিচ চাষ করেছি, আর এগুলো হলো তার টাকা। দেখেছো, আমি বলেছিলাম রামু ঠিক পারবে, কারণ ওর অনেক বুদ্ধি। শোন রামু, তুই যাতে নিজের কাজগুলো নিজে করিস, তাই তোর সাথে অমন ব্যবহার করতাম। শোন রামু, পাশের গ্রামের হরিহর কাকার মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। তুই যদি কুয়োতলার অনুর্বর জমিতে চাষ করে এত ভালো ফসল ফলাতে পারিস, তাহলে আমার সাথে হাতে হাত লাগালে আমরা আরো ভালো ফসল ফলাতে পারবো। যা বাবা, এবার তো বউ পেয়ে রামু আমাদের ভুলে যাবে। কিরে রামু, ভুলে যাবি না তো? কি রে গৌরী, গৌরী, কোথায় গেলি? কি হলো মা, ডাকছো কেন? কিছু বলবে? ডাকছি কি আর সাধে? কোনো কাজ কি করতে হবে না নাকি? হ্যাঁ, সারাদিন শুয়ে বসে থাকিস। এভাবে তুমি কেন বলছো মা? আমি তো সকাল থেকে তোমার সব কাজ করে দিয়েছি। তাহলে সবজিগুলো কে উঠিয়ে নিয়ে আসবে শুনি? যা, সবজি বাগান থেকে কিছু বেগুন উঠিয়ে নিয়ে আয়। কি বলছো মা? এই রোদে আমি সবজি বাগানে যাব? হ্যাঁ, যাবি তো কি হয়েছে? এই রোদে সবজি বাগানে গেলে কি তোর চেহারা নষ্ট হয়ে যাবে না? তুই দেখতে তো এমনিতেই কালো। মায়ের মুখে এমন কথা শুনে গৌরীর মন খারাপ হয়ে যায়, আর গৌরী সেখান থেকে চলে যায়। গৌরী দেখতে ছিল অনেক কালো, আর গৌরীর চুল ছিল অনেক লম্বা। আর গৌরী তখন সেই সবজি বাগানে গেল। আর কিছু বেগুন উঠিয়ে নিয়ে এলো। তখন গৌরীর বাবা গৌরীকে বলল, কি রে মা, এই রোদে কোথায় গিয়েছিলি? এই তো বাবা, সবজি বাগানে এই বেগুনগুলো আনতে গিয়েছিলাম। এই রোদে তুই বাগানে কেন গেলি রে মা? এই রোদে বাহিরে থাকলে তো অসুস্থ হয়ে যাবি। হ্যাঁ,
হয়েছে হয়েছে, মেয়ের প্রতি আর দরদ দেখাতে হবে না। এই গৌরী, যা ঘরে যা আর কাজ কর। তুমি মেয়েটার সাথে এমন করো কেন? কদিন পর তো মেয়েটার বিয়ে দিতে হবে, আমাদের রেখে চলে যাবে। কে করবে তোমার এই মেয়েকে বিয়ে? কেউ বিয়ে করবে না, বুঝলে? সবাই আসবে আর চলে যাবে। এ কথা বলে গৌরীর মা সেখান থেকে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন গৌরীকে পাত্রপক্ষ দেখতে এলো, আর গৌরী তাদের সামনে গেল। এ মা, এই মেয়ে তো দেখছি অনেক কালো। আমরা তো ভেবেছিলাম মেয়ে অনেক সুন্দর দেখতে, তাই তো আমরা এখানে এলাম। আমার মেয়ে কালো হয়েছে তো কি হয়েছে? আমার মেয়ে যে লক্ষ্মী, সব কাজ পারে, হাতের রান্নাও সুস্বাদু। না না দাদা, আমরা সুন্দর মেয়ে চাই, এগুলো গুণ চাই না। এই চলো তোমরা। যাবেন না দিদি, বসুন বসুন। এরপর তারা সেখান থেকে চলে গেল। তখনই গৌরীর মা গৌরীকে বলতে লাগলো, এই মেয়ে নাকি লক্ষ্মী। লক্ষ্মী হলে কি আর এভাবে বিয়ে ভেঙে যায়? কেউ তো পছন্দই করে না। আমি কি করব মা, ভগবান যে আমাকে কালো করেই বানিয়েছে। গৌরীর মা গৌরীকে অনেক কথা শোনালো। এসব শুনে গৌরী কান্না করতে করতে পুকুর পাড়ে চলে যায়, আর সেখানে বসে কান্না করতে থাকে। তখনই সেখানে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করলো, আর তখনই গৌরী বাড়িতে চলে গেল। আস্তে আস্তে 1 বছর কেটে যায়, আর এরপর গৌরীর একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। গৌরী এখন তার শ্বশুর বাড়িতেই থাকে। কি ব্যাপার বৌমা, সারাদিন কি শুয়ে বসে থাকবে নাকি শুনি? থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে আনো। ঠিক আছে মা, যাচ্ছি। আরে বাহ, এই পুকুরটা তো অনেক সুন্দর। থালা বাসনগুলো ধুয়ে নেই, তারপর আমি এখানে আমার চুলগুলো ভিজিয়ে নিব। গৌরী সে পুকুরে থালা বাসনগুলো ধুয়ে নেয়, আর এরপর তার চুলগুলো পানিতে ভেজায়। তখনই সে পানিতে থাকা সকল মাছ চুলের সুগন্ধি পেয়ে সেখানে আসে, আর সবগুলো মাছ গৌরীর চুলের সাথে আটকা পড়ে, আর গৌরী চুলগুলো পানি থেকে উঠায়। আরে এসব আমি কি দেখছি? আমার চুলে তো অনেক মাছ উঠেছে, মাছগুলো বরং উঠিয়ে নেই। এই বলে গৌরী মাছগুলো উঠিয়ে নিয়ে বাড়িতে চলে এলো, আর শাশুড়িকে ডাকতে লাগলো, মা, ও মা, দেখে যান। আরে কি হলো বৌমা, এভাবে ডাকছো কেন? আরে এতগুলো মাছ তুমি কোথায় পেলে? এইগুলো মাছ আমি পুকুর থেকে মেরে এনেছি মা। জাল কোথায় পেলে? আমাদের বাড়িতে তো কোনো জাল নেই। আমার চুলগুলো দিয়েই মাছ ধরেছি মা। কি সব বলছো তুমি এগুলো? হ্যাঁ, চুল দিয়ে মাছ ধরেছো মানে? না না, এটা অসম্ভব। চুল দিয়ে মাছ ধরা যায় নাকি? সম্ভব মা, সম্ভব। আপনি কাল দেখলেই বুঝতে পারবেন। এরপর গৌরী সেই মাছগুলো নিয়ে ঘরে চলে গেল। পরদিন সকালবেলা গৌরী তার শাশুড়িকে নিয়ে আবার পুকুর পাড়ে এলো, আর গৌরী তার চুলগুলো পানিতে ভাসিয়ে দিল। কিছুক্ষণ পর গৌরীর চুলে অনেকগুলো মাছ আটকা পড়লো। গৌরী তার চুলগুলো পানি থেকে উঠিয়ে নিল। আরে বাহ, তাই তো, এই যে অনেক মাছ।
ভালোই হলো বৌমা, তোমার এই বড় চুল দিয়ে মাছ মারতে পারবো আমরা। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। চলেন এই মাছগুলো নিয়ে বাড়িতে যাই। এরপর তারা বাড়িতে চলে গেল। এরপর থেকে গৌরী তার চুল দিয়ে মাছ মারতো, আর গৌরীর স্বামী সেই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করত। এভাবেই তাদের দিন ভালোই যাচ্ছিল। হ্যাঁ বৌমা, তুমি যে আবার ঘরে লক্ষ্মী। তুমি আসার পর আমাদের সংসারে সব অভাব দূর হয়ে গেছে। আপনি আমায় আশীর্বাদ করবেন মা, যেন এভাবেই সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি। এভাবে তাদের দিন খুব সুখে কাটছিল। অন্যদিকে এ সব কিছু গৌরীর মা বাবা শুনতে পেল। আমার মেয়েটা যে অনেক সুখে আছে, আমার অনেক ভালো লাগছে। তা তো ভালো লাগবেই। মেয়ে এই বাড়িতে থাকতে এই বাড়ির তো কোনো উন্নতি হয়নি, আর এখন শ্বশুর বাড়িতে গেছে আর তাদের কপাল খুলে গেছে। এভাবে কেন বলছো গো? আমার মেয়ে সুখী, আর মেয়ের সুখে আমরাও সুখী। ভগবানের অশেষ কৃপা, ভগবান আমার মেয়ের দিকে তাকিয়েছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, যাও এবার বাজার গিয়ে বাজার করে নিয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি। এ কথা বলে গৌরীর বাবা বাজার করে নিয়ে এলো। বাবা গোপাল, ও গোপাল। হ্যাঁ মা, ডাকছো কেন? বলো। হ্যাঁ রে বাবা, বাজার থেকে একটা মাছ কিনে আনতো। বৌমার হাতে ইলিশ রান্না খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এবার কাজে গেলাম। এই বলে গোপাল কাজ করতে চলে যায়। গোপাল কৃষি কাজ করত, আর এভাবেই তার সংসার চলতো। কাজ শেষ করে গোপাল বলতে লাগলো, আরে, মা তো বলেছিল বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে যেতে। যাই, বাজারে যাই, একটা মাছ কিনে আনি। এই বলে গোপাল বাজারে চলে গেল আর দোকানদারকে বলতে লাগলো, হ্যাঁ দাদা, এই ইলিশ মাছটার দাম কত করে? 50 টাকা দাদা। কি বলেন দাদা, এত দাম? এত দাম হলে নিব কি করে? আচ্ছা দাদা, 5 টাকা কম করে দিলাম, নিয়ে যান। আচ্ছা দাদা, দিন তাহলে। এরপর গোপাল ইলিশ মাছ কিনে নিল। তারপর বাড়িতে আসলো। গোপাল তার মাকে ডাকতে লাগলো, মা, মা, এই নাও, তোমার জন্য মাছ নিয়ে এসেছি। দে বাবা, মাছটা বৌমাকে দিয়ে আসি। এরপর গোপালের মা সেই মাছটা তার বৌমাকে দিয়ে দিল। তার বৌমা রান্না করতে লাগলো। এভাবেই কয়েকদিন কেটে গেল। একদিন সকালবেলা গোপাল তার বন্ধুর সাথে কথা বলতে লাগলো। কিরে, কোথায় থাকিস তুই? আমি ভাবছিলাম এবার একটা পুকুর খুঁড়বো। আমি এখন মোড়লের বাড়িতে কাজ করি রে। বাহ, ভালোই তো। পুকুরে মাছ ছেড়ে দিবি, তাহলে দেখবি ব্যবসা খুব ভালো চলবে। হ্যাঁ, এর জন্যই তো তোর সাথে পরামর্শ করতে এলাম। আমি তো এই বিষয়ে তেমন কিছুই জানি না, আমায় একটু পরামর্শ দে। তা ঠিক আছে, আগে পুকুর খনন কর, তারপর তোকে বলছি কি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই। এই বলে গোপাল সেখান থেকে বাড়িতে চলে আসে। এরপর পুকুর খনন করার কাজ শুরু করে দেয়। কিছুদিনের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়, আর গোপাল সেখানে ইলিশের পোনা ছেড়ে দেয়। হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে? মাছের খাবারগুলো নিয়ে আসো তো, মাছকে খাবার দিতে হবে। হ্যাঁ গো, যাচ্ছি। এই নাও খাবার। হ্যাঁ গো, মাছের সবকিছু ঠিকঠাক আছে তো?
মাছের পোনাগুলো বড় হয়েছে তো? হ্যাঁ গো গিন্নি, আপাতত ভালোই আছি। প্রতিদিন মাছের পোনাগুলোর ভালোভাবে যত্ন নিতে হবে। আমি কাজ করতে গেলে তুমি এগুলো দেখে শুনে রেখে দিও। আচ্ছা, ঠিক আছে, এখন খাবারগুলো দিয়ে নাও। এরপর গোপাল পুকুরে খাবারগুলো ছিটিয়ে দিল আর তারা সেখান থেকে চলে গেল। অন্যদিকে গোপালের বন্ধু বলতে লাগলো, গোপাল কি ভেবেছে সে আমার থেকে বড়লোক হবে, তাই না? কিন্তু আমি থাকতে গোপালের এ আশা কোনো দিন পূরণ হবে না। আমি কখনোই হতে দেব না। এভাবেই কিছুদিন চলে গেল। গোপালের পুকুরে ইলিশের পোনাগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। সেই সময় গোপালের বন্ধু সে পুকুরে বিষ ঢেলে দিল, যার কারণে সবগুলো ইলিশ মরে গেল। আর মরে যাওয়ার কারণে সব মরা ইলিশের পোনা ভেসে উঠল। পরদিন সকালবেলা আমি বরং মাছের খাবারগুলো দিয়ে আসি। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! মা, ও মা, কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন। কি হয়েছে বৌমা? এভাবে ডাকলে যে? কি হয়েছে? মা, এই দেখুন, সবগুলো ইলিশের পোনা যে মরে ভেসে আছে। এবার কি হবে আমাদের, মা? আরে, তাই তো দেখছি বৌমা, কিন্তু এরকম কি করে হলো? আমি জানি না মা, আমি তো সময় মতো এদের খাবার দিতাম। আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। আরে কি হলো? তোমরা পুকুর পাড়ে আছো কেন? আরে গিন্নি, তুমি কান্না করছো কেন? আরে দেখো, আমাদের সবগুলো ইলিশের পোনা যে মরে গেছে। আরে তাই তো, কিন্তু এসব কি করে হলো? আমার যে কপালটাই খারাপ। এখন কি হবে আমাদের? ধার নিয়ে এই ইলিশের পোনাগুলো ছেড়েছিলাম, এগুলো তো মরা ইলিশের পোনা হয়ে গেল। এরপর তারা ঘরে চলে গেল। গোপাল তার বন্ধুর কাছে যায় আর এসব কথা খুলে বলে। এসব শুনে গোপালের বন্ধু বলে, অনেক গরম তো, এই জন্যে হয়তো সব ইলিশের পোনা মরে গেছে। তা না হয় ঠিক আছে, কিন্তু আমি এই কাজের জন্য অনেকগুলো টাকা ধার নিয়েছিলাম। ভেবেছিলাম মাছগুলো বড় হলে সেগুলো বিক্রি করে ধারের টাকা শোধ করব। কিন্তু এখন তো কিছুই হচ্ছে না। কি হবে এবার? আরে, এত ভেঙে পড়িস না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এরপর তারা দুজন সেখান থেকে চলে গেল। কয়েক মাস পর গোপাল, গোপাল রে, বাঁচাও, বাঁচাও আমাকে। কি রে, কি সব বলছিস? বাঁচাও মানে? কি হয়েছে তোর? বল আগে। আমার বাড়িতে যে আগুন লেগেছে, আমার বাড়ি যে পুড়ে গেছে। পুড়ে গেছে মানে? কি সব বলছিস? সবকিছু ঠিক আছে তো? না রে বন্ধু, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। অন্যের ক্ষতি করেছিলাম তো, তাই এরকম নিজের ক্ষতি হয়ে গেল। অনেক ক্ষতি করেছিস? কিন্তু তুই কার ক্ষতি করলি? এরপর গোপালের বন্ধু গোপালকে সব কথা বলে দিল। ও, তাহলে এই ব্যাপার! তুই আমার এত বড় সর্বনাশ করেছিলি। দেখ, অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ক্ষমা করে দে। তুই এরকম একটা কাজ করে আবার আমার কাছে এসেছিস? তুই চলে যা এখান থেকে, তোর কোনো ক্ষমা নেই। গোপালের বন্ধু তার ভুলগুলো বুঝতে পারে আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়।